আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা অবশ্যই আপনারা শিরোনাম থেকে বুঝতে পেরেছেন, নিশ্চিত প্রাইমারিতে টেকার মহাকৌশল, অর্থাৎ প্রাইমারিতে টেকার সবচেয়ে সুন্দর উপায় নিয়ে আজকে আলোচনা করাই হচ্ছে মূলত এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম এই চ্যানেলে, তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করুন রিড জব পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিনিয়তই আসবে নতুন নতুন এবং অনেক ইম্পর্টেন্ট ভিডিওস। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, কারণ নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার একটা নোটিফিকেশন চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আজকে যে আমার আলোচনার বিষয় হচ্ছে তার নিশ্চিত প্রাইমারিতে টেকার মহাকৌশল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন কিছু কিছু শিক্ষার্থী আছেন যারা খুব শর্ট সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে সফল হয়ে যান, আবার কেউ কেউ দিনের পর দিন লেগে থেকেও সফল হতে পারেননি। তাহলে আমাদের আর বোঝার বাকি নেই, অবশ্যই যিনি আসলে দ্রুত সফল হচ্ছেন তার কার্যকারী কিছু পদ্ধতি, কিছু মেথড ছিল যার কারণে তিনি সফল হয়েছেন। কিন্তু যিনি আসলে অধিক পরিশ্রম করেছেন, তার স্মার্ট পরিশ্রম না করার কারণে তিনি চেষ্টাই করে গেলেন, কিন্তু আসলে তিনি সফল হননি। তো সুতরাং আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। তা আমার কাছে মনে হয় যে কর্মে কৌশল না থাকলে তা আসলে পাথরে ফুল ফুটানোর মতোই একটা বিষয় মনে হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কিন্তু মূল আলোচনায় এখন চলে যাচ্ছি। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন নিশ্চিত প্রাইমারিতে টেকার মহাকৌশল, সেখানে 3টি প্রশ্ন রয়েছে। কি পড়বেন, অর্থাৎ আমরা কি পড়ব, কিভাবে পড়বেন। কি পড়া এবং কিভাবে পড়া দুইটা জিনিস কিন্তু এক নয়। এবং পরবর্তীতে আমরা 3 নম্বর কোয়েশ্চেনে আমরা কি দেখতে পেলাম বা কি দেখতে পাই, সর্বশেষ কি করবেন, অর্থাৎ আমরা কি পড়ব, কিভাবে পড়ব এবং পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে কীভাবে একটা প্রস্তুতি নেব সেই বিষয়টা নিয়ে আজকে একটা আলোচনা চলবে। এবং আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এক্স্যাক্টলি ফলো করতে পারবেন, দেখতে পারবেন, তাদের আমার মনে হয় যে প্রায় 90% সম্ভাবনা সৃষ্টি হয়ে যাবে এবার প্রাইমারি পরীক্ষায় ভালো করার। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো লেখা, বিশেষ করে কতগুলো টপিক্সের নাম দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা প্রথমে যে প্রশ্নটার যে আসলে উত্তর খোঁজার চেষ্টা করব যে কি পড়বেন। একজন ভালো স্টুডেন্ট, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের প্রথম কাজ হচ্ছে চাকরির পরীক্ষায় ভালো করার, তা হচ্ছে যে আসলে কি পড়ব এই বিষয়টাকে আসলে গুরুত্ব দেওয়া। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, আমরা জানি যে প্রাইমারি পরীক্ষায় 4টি টপিক্স রয়েছে। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে গণিত, আর একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে সাধারণ জ্ঞান। পাশাপাশি আমরা একটা বিষয় খেয়াল করবো যে সাম্প্রতিক ইস্যু কিন্তু অবশ্যই সাধারণ জ্ঞানেরই একটা অংশ। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনি যা করবেন তা হচ্ছে, আপনি তো ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আসলে বাংলাতে 20 নম্বর, গণিতে 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে কিন্তু কি 20 নম্বর। তো প্রথমে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে। একটা লিস্টের গুরুত্ব কি, আপনি যখন বাজারে যাবেন তখন আপনার উচিত হলো একটা লিস্ট তৈরি করা। কারণ কি, বাজার থেকে আপনার তাহলে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে কোনো ঘাটতি পড়বে না বা কোনো কিছু মিসিং হবে না, এরকম একটা বিষয়। তো যাই হোক, সেরকমেরই একটা ব্যাপার। আপনি যদি প্রথমে এরকমের লিস্ট করে নিতে পারেন যেখানে 4টি টপিক্স আছে, সুতরাং আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলোর একটা লিস্ট তৈরি করব, ঠিক আছে? এভাবে আপনার একটা চিন্তা চেতনা থাকতে হবে। তো আপনাদেরকে আমি এখানে সেরকমের একটা লিস্ট দেখাচ্ছি যে কোন টপিকসগুলো 100% পরীক্ষায় আসবে, অর্থাৎ কোন টপিকসগুলো 100টা পরীক্ষা হলে 100টা পরীক্ষাই দিয়ে থাকে, এরকমের টপিকসগুলো আমি এখানে লিখে দিয়েছি। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বাংলা বিষয় রয়েছে। বাংলা বিষয়ের এখানে 10টা টপিক্স আছে, কিন্তু আপনারা কি অস্বীকার করতে পারবেন যে এই 10টা টপিক্সের কোনো টপিক্সই পরীক্ষায় মানে কখনো মিস হয়েছে? সেরকমের কতগুলো টপিক্স দেখুন তো। সমার্থক শব্দ 100টা পরীক্ষা হলে 100টা পরীক্ষায় কিন্তু এই সমার্থক শব্দ থাকে, সুতরাং এটা আসবেই। এবার দেখুন তো 2 নম্বরে দেখুন পারিবেশিক শব্দ। আপনি যদি প্রাইমারি পরীক্ষা সার্চ করেন, অর্থাৎ বিগত সালের প্রাইমারি পরীক্ষাগুলো যদি আপনি একটু রিসার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে 100টি প্রাইমারি পরীক্ষায় কি পারিবেশিক শব্দ রয়েছে। সুতরাং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ 100% আসবে তার তালিকায় কিন্তু পারিবেশিক শব্দও রয়েছে। এইবার আমরা দেখব যে 3য় নম্বর যে পয়েন্টটা, তা হচ্ছে শুদ্ধ বানান। আমরা জানি যে শুদ্ধ বানানটা কেন গুরুত্বপূর্ণ এবং কেন 100% পরীক্ষায় আসবে। আমাদের এই বাংলাদেশটা আসলে, বিশেষ করে আমাদের এই বাংলা ভাষাটা কিন্তু বাংলা ভাষার জন্যই কি বাংলা একাডেমি সৃষ্টি করা হয়েছে। সুতরাং সেখানে শুদ্ধ বাংলা চর্চা বা সরকারি একটা পরীক্ষায় সাধারণত
রাষ্ট্রীয় বিষয়গুলোই দেবে, এটাই স্বাভাবিক একটা বিষয়। সুতরাং 100 পরীক্ষা আপনি সার্চ করে দেখবেন 100 পরীক্ষায় শুদ্ধ বানান রয়েছে। সেটা যে শুধু প্রাইমারি পরীক্ষা তা না, সেটা কিন্তু ইভেন বিসিএস পরীক্ষায়ও কিন্তু শুদ্ধ বানান 100 পরীক্ষার 100 পরীক্ষাই থাকবে। এবার দেখুন বন্ধুরা, অনুবাদ বাংলা বিষয়ের এমন একটা পয়েন্ট যে এই অনুবাদ কিন্তু তাও কিন্তু 100% পরীক্ষায় থাকে। সার্চ করে দেখলাম বিগত সালের প্রশ্নগুলো, তাতে দেখা যাচ্ছে যে যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষায় একটা অনুবাদ রয়েছে। সুতরাং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। পরবর্তীতে আমরা দেখব সমাস। আপনি কি অস্বীকার করতে পারবেন যে কখনো যে সমাস দিয়ে আসে না? নিশ্চিত 100টি পরীক্ষা হলে এই 100টি পরীক্ষার ভিতরে সমাস একটা অংশ যে থাকবেই থাকবে। তদ্রূপ এখানে আছে কারকও এরকম একটা প্রাইমারির একটা টপিক, যেখানে অবশ্যই একটা নম্বর থাকে। পাশাপাশি এরপরে আপনারা 7 নম্বরে দেখতে পাচ্ছেন যে ভাষা, ধ্বনি, বর্ণ। আপনি কি এমন কোনো পরীক্ষা পাবেন যেখানে ভাষা, ধ্বনি এবং বর্ণ নিয়ে নেই? এটাকে বলা হয় বাংলার পার্টস অফ স্পিচ। আমার যেটা মনে হয়, বিশেষ করে এটা বেসিক একটা পয়েন্ট। সুতরাং এটা কখনোই কোনো পরীক্ষায় মিস করে নেবেন। আপনার বিসিএস পরীক্ষা বলেন, ব্যাংক কিংবা প্রাইমারি পরীক্ষার 100টি পরীক্ষা হলে 100টি পরীক্ষায় এটা থাকবে এরকমের টপিক্স। এবার আমরা দেখবো যে 8 নম্বরে কি আছে। 8 নম্বর আছে এক কথায় প্রকাশ, আর ইংলিশে বলে সেটাকে অনার্ড সাবস্টিটিউশন। যেমন ইংলিশেও অনার্ড সাবস্টিটিউশন থাকে, তেমনই বাংলায় কিন্তু এক কথায় প্রকাশ কিন্তু থাকবে ইনশাল্লাহ। আমরা বুঝতে পেরেছি। এবার বন্ধুরা আমরা 9 নম্বর যে টপিকে চলে এসেছি। 9 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শব্দও কিন্তু ঠিক এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো অবশ্যই 100টি পরীক্ষা হলে 100টি পরীক্ষায় কিন্তু এই শব্দের বিষয়টা কিন্তু থাকবে। আপনারা নিশ্চয়ই জানছেন শব্দ বিষয়টা কি আসলে। এখানে মূলত আপনার কোনটা দেশি শব্দ, কোনটা বিদেশি শব্দ, কোনটা তৎসম শব্দ, কোনটা অর্ধ তৎসম শব্দ, এই রকমের বিষয় নিয়ে আলোচনা হয় আসলে এই শব্দের। সুতরাং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থাৎ যে 10টা লিস্ট করা হয়েছে, এরপরে আমরা সর্বশেষ যে টপিকটা দেখতে পাচ্ছি তা হচ্ছে সন্ধিবিচ্ছেদ। আপনি কি এমন কোনো পরীক্ষা পাবেন যে সন্ধিবিচ্ছেদ থাকে না? আমি রিসার্চ করে দেখলাম যে আসলে সন্ধিবিচ্ছেদ থেকে প্রায় পরীক্ষায় বিশেষ করে দুটো আসে। দুটো না, অবশ্যই একটা তো অবশ্যই থাকবে। তো আমরা কিন্তু নিশ্চিত হতে পারলাম যে 100টি পরীক্ষা হলে 100টি পরীক্ষায় বাংলার যে অপশনগুলো, যে টপিকসগুলো থাকবে তা কিন্তু আপনাদের এখানে লিস্ট করে দিয়েছি। বন্ধুরা, এখানে লিস্ট করে দেওয়ার একটা মূল কারণ হলো আপনারা সহজে বিষয়গুলোকে বুঝে আপনারা একটা খাতায় লিস্ট করে আপনারা সহজেই বিষয়গুলো পড়তে পারবেন। এই জন্য আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শুধু দেখাবো 40টা টপিক্স। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে আসলে লিটারেচার, বাংলা সাহিত্যের কয়জন কবি দিয়ে আসলে প্রাইমারি পরীক্ষায় প্রশ্ন সেট করা হয়ে থাকে, আসলে বাংলা সাহিত্যের কোন কোন বিষয়গুলো। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও যাতে আপনারা সহজে পান। তো যাই হোক বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি বাংলার এই 10টা টপিক্স কখনোই মিস হয় না, এরকমের 10টা টপিক্স। এইবার আমরা দেখব গণিতের যে অপশন। গণিত যদি আপনি রিয়েলাইজ করেন, রিসার্চ করেন, দেখবেন যে বিগত সালের পরীক্ষায় এই গণিত যে অর্থাৎ প্রাইমারি পরীক্ষায় কখনোই মিস করে না এরকমের 10টা টপিক্সকে দেখা যায়। এর ভিতরে একটা হচ্ছে সংখ্যার ধারণা। সংখ্যার ধারণাকে বলা হয় ম্যাথের পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ দিয়ে যেমন পরীক্ষায় মার্কস থাকবেই থাকবে, তেমনই সংখ্যার ধারণা যেহেতু একটা বেসিক চ্যাপ্টার, সুতরাং অবশ্যই সংখ্যার ধারণার উপর দিয়ে 2 নম্বর পরীক্ষায় থাকে। 2 নম্বর না, নিশ্চিত 1 নম্বর তো থাকবে। তো আমরা বুঝতে পেরেছি এখানে অবশ্যই 1 নম্বর থাকবে। এবার দেখুন তো বন্ধুরা, 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। ঐকিক নিয়ম সেটাও এমন একটা চ্যাপ্টার যে এমন কোনো বিশেষ পরীক্ষা দেখিনি বা এমন কোনো পরীক্ষা দেখিনি যে ঐকিক নিয়ম দিয়ে আসলে আসে নেই। তদ্রুপ প্রাইমারি পরীক্ষার প্রায় 100 এক্সাম, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু ঐকিক নিয়মের উপর দিয়ে 1 নম্বর এসেছে। এইবার আমরা যদি 3 নম্বর বিষয়টা একটু খেয়াল করি, 3 নম্বর হচ্ছে ইন্টারেস্ট বা সুদ কষা। আপনারা জানেন যে সুদ কষাও কিন্তু কখনোই মিসিং হয় না এরকম একটা চ্যাপ্টার। এখান দিয়েও কিন্তু পরীক্ষা 1 নম্বর নিশ্চিত থাকবে। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে লাভ ক্ষতি। লাভ ক্ষতিও ম্যাথের এমনই একটা চ্যাপ্টার যেটা কিন্তু অবশ্যই প্রাইমারি পরীক্ষায় 1 নম্বর থাকবে। তো আমরা কিন্তু বুঝতে পারছি। এবারে আমরা 5 নম্বর পয়েন্টে আমরা এখানে আসবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অনুপাত সমানুপাত। কোনো পরীক্ষা কি দেখেছেন যেখানে অনুপাত এবং সমানুপাত দিয়ে আসেনি? আপনারা যদি ভালোভাবে রিসার্চ করেন, প্রথমে আপনাকে আমি সবসময় একটা কথা বলি, অ্যানালাইসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ অ্যানালাইসিস? অ্যানালাইসিস এক ধরনের, যখন কেউ অসুস্থ হন তখন ডাক্তারের সম্মুখীন হন তিনি, ডক্টর প্রথমে কি করার চেষ্টা করেন? তিনি চেষ্টা করেন যে আসলে নির্ণয় করা যে তার আসলে শরীরে কী ধরনের রোগ হয়েছে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট ডক্টর দিয়ে থাকেন। কিন্তু সুতরাং আমাদেরকেও কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, কোনো বিষয়ে পড়ার পূর্বে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে কোন বিষয়গুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনো পরীক্ষায় মিস করে না, এরকমের টপিকসগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমি কিন্তু প্রায় একটা কথা বলি, একজন বুদ্ধিমান স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট, তিনি কোনো চ্যাপ্টার বা কোনো কোর্স শুরু করার পূর্বে তিনি সিলেবাসটাকে মুখস্থ করে ফেলেন, কারণ সিলেবাসটা মুখস্থ করার যথেষ্ট গুরুত্ব রয়েছে। তো যাই হোক, এইবার আমরা 6 নম্বর টপিক্সে আসছি। 6 নম্বর টপিক্সে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আছে সময়, দূরত্ব এবং গতিবেগ।
তো আপনারা দেখবেন এমন কোনো পরীক্ষা নাই যেখানে সময়, দূরত্ব এবং গতিবেগ দিয়ে আসে না, অবশ্যই এটা দিয়েও কিন্তু 1 নম্বর থাকবে। তদ্রূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 নম্বর যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে লসাগু গসাগু। লসাগু গসাগু এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা কিন্তু শুধু প্রাইমারি না, আদার্স যে এক্সামগুলো রয়েছে সেখানে কিন্তু লসাগু গসাগু দিয়ে থাকে। এখানে ঠিক ওইভাবেই 8 নম্বর রয়েছে, যে আপনারা জানেন যে সমান্তর ধারা বা গুণোত্তর ধারা। সমান্তর ধারা আপনি যদি প্রাইমারি পরীক্ষাগুলো অ্যানালাইসিস করেন দেখবেন প্রায় প্রত্যেকটা পরীক্ষায় সমান্তর ধারা বা ধারার উপর দিয়ে কিন্তু 1 মার্কস অবশ্য তারা সেট করে দিয়ে থাকে। এইবারে আমরা 9 নম্বর যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি তা হচ্ছে বর্গমূল। বর্গমূল কিন্তু আমরা যদি অ্যানালাইসিস করি বিভিন্ন প্রাইমারি এক্সাম বা অন্যান্য পরীক্ষাগুলো, সেক্ষেত্রে কিন্তু বর্গমূলটা কিন্তু অবশ্যই একটা নম্বর সেট করে থাকেন। তদ্রূপ এখানে আমরা 10 নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছি জ্যামিতি। জ্যামিতি আসলে বলার অপেক্ষা রাখে না যে জ্যামিতি দিয়ে অবশ্যই বিসিএসে 5 নম্বর থাকে। শুধু বিসিএস না, আপনি যদি প্রাইমারি অ্যানালাইসিস করে থাকেন, প্রাইমারির প্রায় প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু জ্যামিতি থাকবেই থাকবে, এবং এটা তা কিন্তু 100% শিওর। সুতরাং আমরা কিন্তু ম্যাথেরও একটা লিস্ট তৈরি করতে পেরেছি বা জানতে পেরেছি যে আসলে ম্যাথের কোন কোন চ্যাপ্টার দিয়ে ম্যাথ থাকবেই থাকবে, মিসিং হয় না, এরকম একটা বিষয়। আমরা অলরেডি কিন্তু বাংলা এবং গণিতের যে অর্থাৎ 20টা আমরা কিন্তু অলরেডি টপিকস পেয়েছি, যা কখনোই মিস হয় না। এবারে আমরা যাব 3য় নম্বর পয়েন্টে। বন্ধুরা আমরা কিন্তু আবার একবার বিষয়টা খেয়াল করিনি, আমরা কি পড়ব, অর্থাৎ আমরা কি পড়ব সেই জন্য কিন্তু আমরা কিন্তু টপিক সেট করেছি যে আমরা এই টপিকসগুলো পড়ব। যাই হোক বন্ধুরা, এবার আমরা ইংলিশে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ইংরেজিতেও কিন্তু বিভিন্ন পরীক্ষায় 20 নম্বর আসে। তো এখানে যে নিশ্চিত থাকবে এরকম টপিকসগুলো কিন্তু এখানে লিস্ট করা আছে। নিশ্চয়ই আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন তা হচ্ছে স্পেলিং। যেমন বাংলায় রয়েছে শুদ্ধ বানান, তেমন ইংলিশে রয়েছে কিন্তু স্পেলিং। স্পেলিং আপনি কোনো পরীক্ষায় দেখাতে পারবেন না যে কোনো পরীক্ষায় স্পেলিং চ্যাপ্টার দিয়ে কোনো কিছু মিসিং আছে, সুতরাং ইটস অলসো ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছি তা হচ্ছে কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম। আপনি যদি 100 পরীক্ষাকে অ্যানালাইসিস করেন দেখবেন 100 পরীক্ষা দিয়ে কিন্তু কি এই সিনোনিম এবং অ্যান্টোনিম দিয়ে কোশ্চেন আসে, অর্থাৎ কোনো দিনই অর্থাৎ কখনো কোনো পরীক্ষা সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দেন। আর আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংক এমন একটা পরীক্ষা যেখানে সিনোনিম এবং অ্যান্টোনিমের বিষয়টাই কিন্তু তারা বেশি প্রয়োগ করে থাকে। শুধু ব্যাংক না, বিসিএস এবং প্রাইমারির প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই আপনার সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে দিয়ে থাকে। এইবারে আমরা 3য় নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছি তা হচ্ছে ভয়েস সেন্স। ইটস অলসো অ্যান ইম্পর্টেন্ট টপিক ইন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ টপিক। বিসিএস বলেন, ব্যাংক বলেন, আদার এক্সাম বলেন, নিশ্চিত এখান দিয়ে কিন্তু 1 মার্কস অবশ্যই থাকবে। কখনো কখনো কোনো পরীক্ষায় কিন্তু 2 নম্বরও দেখা যায়। তদ্রূপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেজ। এই ফ্রেজ কিন্তু 2 ধরনের একটা ব্যাপার জড়িত আছে ফ্রেজের ভিতরে। একটা জানেন মিনিং অফ ফ্রেজ, আর একটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ফ্রেজও থাকে, তবে মিনিং অফ ফ্রেজটা কিন্তু নিশ্চিত থাকবে। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ফ্রেজ সাধারণত একটা ফ্রেজ দিয়ে তার অর্থ জানার চেষ্টা করে এই ফ্রেজ অংশে, বা ফ্রেজ যে বিষয়টা দিয়ে থাকে। এইবার আমরা দেখবো যে 5 নম্বরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যারেশন। আপনি যদি প্রাইমারির প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করেন দেখবেন ন্যারেশন দিয়ে কিন্তু অবশ্যই কি 1 নম্বর থাকে। কখনো কোনো পরীক্ষায় কিন্তু এই ন্যারেশন থেকে মিসিং যায় না, বা দেখিনি আমি এখনও অ্যানালাইসিস করে। এইখানে দেখুন তো আপনারা নিশ্চয়ই 6 নম্বরে দেখতে পাচ্ছেন কারেকশন। ইংলিশের ভিতরে অন্যতম একটা চ্যাপ্টার হচ্ছে কারেকশন। অবশ্য আমি এখানে একটা প্রিপোজিশন, এই অংশটা কিন্তু 10-এর পরে আরেকটা, অর্থাৎ 11 নম্বরে আরেকটা বাড়তি পয়েন্ট লিখেছি। এটা আমার শুরুর দিকেই লেখা উচিত ছিল। ইংলিশের ভিতরে সবচেয়ে যে বেশি বিষয়টা আছে তা হচ্ছে কারেকশন এবং প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে দেখা যায় 3টা থাকে, কখনো 2টা থাকে, কখনো 4টাও দিয়েছে, এরকমেরও অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে। তবে মানে কমপক্ষে 2টো থাকবে, এটা আপনি ইউ ক্যান বি শিওর। আচ্ছা, এইবারে আমরা দেখতে পাচ্ছি যে কারেকশনের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন 3টি নম্বর কিন্তু কারেকশনের উপরে থাকে। কারেকশন বলতে কী বোঝাচ্ছে, আমরা যখন আসলে কোনো বিষয় সম্পর্কে অর্থাৎ ইংলিশ গ্রামার সম্পর্কে সম্যক ধারণা রাখি না, তখন আমাদের সামনে আরেকটা বিষয় এসে দাঁড়ায়, তা হচ্ছে কারেকশন। বিশেষ করে আপনি যদি পার্টস অফ স্পিচ ভালোভাবে না জানেন, টেন্স ভালোভাবে না জানেন, রাইট ফর্ম অফ ভার্বস ভালোভাবে না জানেন, তখন কিন্তু এই কারেকশন নামের একটা চ্যাপ্টার এসে আমাদের মাথায় হাজির হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন বিশেষ করে এটি সেন্টেন্স কারেকশন অপশনটাই কিন্তু পরীক্ষা বেশি থাকে, এবং আপনি দেখবেন অ্যানালাইসিস করে যে প্রাইমারি পরীক্ষায় কিন্তু এই সেন্টেন্স কারেকশনের উপরে কিন্তু 3টে নম্বর থাকে। আমরা বুঝতে পেরেছি এরকম একটা ব্যাপার হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 7 নম্বর পয়েন্টে আপনারা জানেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা কিন্তু বেশ কয়েকটা পয়েন্টকে বুঝি। এর ভিতরে একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ইভেন আপনার ভয়েস চেঞ্জও কিন্তু একটা সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেরই কিন্তু একটা অংশ। এবার দেখবেন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, এগুলো কিন্তু সবই সেন্টেন্স কারেকশন, এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো দেখা যাচ্ছে যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়ে কিন্তু পরীক্ষায় নিশ্চিত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড দিয়ে 1 থাকে এবং ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ দিয়ে 1 থাকে। তাহলে দেখা যাচ্ছে যে এটা দিয়ে 1 নয়, এটা দিয়ে কনফার্ম কিন্তু 2 নম্বর নিশ্চিত থাকবে।
এরপরে আমরা যে অর্থাৎ 8 নম্বর যে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভার্ব, অর্থাৎ প্রায় 100টা পরীক্ষা যদি আপনি রিয়েলাইজ করেন দেখবেন 100টা পরীক্ষাতেই কিন্তু কি ভার্ব আসে। আমরা জানি যে ভার্বের কিন্তু এবার 3টে পার্ট রয়েছে। কয়টা পার্ট? 3টি পার্ট রয়েছে। একটা হচ্ছে আপনারা জানেন যে ক্লাসিফিকেশন অফ ভার্ব। এই ক্লাসিফিকেশন অফ ভার্ব সেক্টরে কী আলোচনা হয়, সেখানে আসলে কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা মেইন ভার্ব, কোনটা ফ্যাক্টিটিভ ভার্ব, কোনটা কোহেটিভ ভার্ব, কোনটা ইনকোহেটিভ ভার্ব, কোনটা জেরান্ড, কোনটা পার্টিসিপেল, কোনটা ভার্বাল, এই যত রকমের বিষয়গুলো কিন্তু ক্লাসিফিকেশন অফ ভার্ব ওই চ্যাপ্টারে আলোচনা করা হয়ে থাকে। ভার্বের আরেকটা হ্যান্ড বা আরেকটা চ্যাপ্টার হচ্ছে আপনারা জানেন রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে কিন্তু অবশ্যই 1 নম্বর থাকবে। এরপরে ভার্বের যে আরেকটা শাখা রয়েছে তা হচ্ছে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় এবং আপনারা জানেন এই ভার্বকে ব্যবহার করেই কিন্তু কারেকশনের মতো একটা অপশন তৈরি করা হয়ে থাকে। এবারে আমরা 9 নম্বর অপশনে চলে যাচ্ছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আপনারা জানেন বন্ধুরা যে আসলে পার্টস অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগের ভিতরে মাদার পার্টস অফ স্পিচ হচ্ছে 4 প্রকার। নিশ্চয়ই আপনারা জানেন যে এই মাদার পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। সুতরাং এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ দিয়ে কিন্তু অবশ্যই থাকবে পরীক্ষায়। এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তদ্রূপ এখানে দেখুন যে এখানে আছে একটা কন্ডিশনাল আসলে এক ধরনের সিকুয়েন্স অফ টেন্সের মতো। এপাশে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পাশে একটা ঘটনার সৃষ্টি হয়। সেক্ষেত্রে মনে রাখবেন এখানে কিন্তু টেন্সের একটা বিষয় জড়িত থাকে। তো সুতরাং এই কন্ডিশনাল কিন্তু অবশ্যই থাকবে। আর এখানে বলার অপেক্ষা রাখে না। 11 নম্বর হচ্ছে প্রিপোজিশন দিয়ে কিন্তু 100% 2 মার্কস কিন্তু পরীক্ষা অবশ্যই থাকবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিসিএসে কিন্তু 3 মার্কস থাকে। আমি কোনো একটা ভিডিওতে অর্থাৎ পরবর্তী আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে বিসিএস বলেন প্রাইমারি বলেন আরও একটা শর্ট টেকনিক আছে যেই টেকনিকের মাধ্যমে আরও বেশি আপনার সফলতাকে ত্বরান্বিত করতে পারবেন। এই ভিডিওটা হয়তো সুন আমি আপলোড করে দিব আপনাদের জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে। তো আশা করি আপনারা ইংলিশের যে চ্যাপ্টারটা আলোচনা করা হলো এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 11টা পয়েন্ট আছে। নিশ্চিত পরীক্ষায় দিবি এরকমের 11টা পয়েন্ট কিন্তু এখানে উল্লেখ আছে। দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি যে আসলে আমরা কি পড়ব, এই পড়ার বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। এরপরে কিন্তু আসতেছি আমরা দ্বিতীয় প্রশ্নে যে কিভাবে পড়বেন আপনারা, অর্থাৎ আমরা কিভাবে পড়বো এই বিষয়গুলোকে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এইবার আমরা সাধারণ অংশে আসি। আপনারা জানেন যে সাধারণ এই জ্ঞান অংশটা কিন্তু 3টে বিষয় দিয়ে সাজানো হয়ে থাকে, বিশেষ করে 4টা বিষয় দিয়ে। একটা হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান এবং রিসেন্ট বা সাম্প্রতিক ইস্যুর উপরে। আপনারা জানেন যে অর্থাৎ সাধারণ জ্ঞানের কোন অংশ নিশ্চিত পরীক্ষায় থাকবে এরকমের বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন যে একটা জাতীয় বিষয় কিন্তু ভাষা আন্দোলন। সুতরাং কোনো পরীক্ষায় আপনি দেখবেন না যেখানে ভাষা আন্দোলন দিয়ে কোয়েশ্চেন সেট করে না। সুতরাং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা টপিক। সুতরাং আমাদেরকে কিন্তু এটা যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়টাকে কিন্তু আয়ত্তে নিতে হবে। এরপরে আমরা দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ। আপনি যদি 100 পরীক্ষা সার্চ করেন বা আপনি যদি সব ধরনের কোয়েশ্চেনকে অ্যানালাইসিস করেন আপনি দেখতে পাবেন যে মুক্তিযুদ্ধের উপরে কিন্তু নিশ্চিত মার্কস থাকে পরীক্ষায়। তো আমরা বুঝতে পেরেছি যে আসলে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ দিয়ে কখনোই মিসিং যাবে না একটা পয়েন্ট। এবার আপনারা দেখছেন যে এখানে আছে সংবিধান। আমরা জানি কনস্টিটিউশন অফ বাংলাদেশের সংবিধানটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে আপনারা জানেন যে একটা রাষ্ট্রীয় ইস্যু এবং সরকার চাইবেন যে সরকারি পরীক্ষাগুলো এমনভাবে হোক যে রাষ্ট্রীয় ইস্যুগুলো এটার সাথে ইন করে দেওয়া। তো মজার ব্যাপার হচ্ছে এই সংবিধান দিয়ে কিন্তু বিসিএস পরীক্ষায় 3টি এমসিকিউ থাকে, তো দেখা যায় 4টিও থাকে, তো ম্যাক্সিমাম থাকে 3টি, কখনো 2টি আসেনি, অর্থাৎ 3টি বা 4টি। এবং প্রাইমারি পরীক্ষায় কিন্তু 1 নম্বর এই সংবিধানের উপরে সেট করা হয়ে থাকে। এবারে দেখুন তো বন্ধুরা, আমরা সাধারণ জ্ঞানের আরেকটা অংশ দেখতে পাচ্ছি যে নদ নদী কিন্তু একটা হিউজ ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ হচ্ছে দেখুন এই সমগ্র বাংলাদেশটা কিন্তু শত শত নদী কিন্তু অর্থাৎ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। সুতরাং এটা কিন্তু একটা বার্নিং টপিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনারা জানেন। সুতরাং এটা দিয়ে কিন্তু 1 মার্কস নিশ্চিত থাকবে। এইবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 5 নম্বর পয়েন্ট মানবদেহ, অর্থাৎ সাধারণ জ্ঞানের ভিতরে কিন্তু ইনক্লুড করা হয়েছে আসলে সায়েন্সটা। এই মানে সায়েন্সের ভিতরে কিন্তু আবার আরেকটা পয়েন্ট আছে, সেটা জানেন কম্পিউটার দিয়ে ওরকম হয়তো 1 বা 2 মার্কস থাকতে পারে কিন্তু। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এখানে সাধারণ জ্ঞানের এই মানবদেহ বিজ্ঞান দিয়ে কিন্তু নিশ্চিত 1 নম্বর থাকবে। অবশ্যই আমরা কি করব, আমরা বিজ্ঞানের এই মানবদেহ চ্যাপ্টারে বিশেষ করে এটা কিন্তু আমরা ভালোভাবে পড়ে নিব। এইবারে আমরা দেখি যে সাধারণ জ্ঞানের 6 নম্বরে কি আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্থাপত্য ও ভাস্কর্য। আপনার প্রায় আপনি যদি 100 পরীক্ষায় রিয়েলাইজ করেন অর্থাৎ রিসার্চ করেন, অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে প্রায় 100টি পরীক্ষায় স্থাপত্য এবং ভাস্কর্য নিয়ে কিছু না কিছু অবশ্যই কিন্তু পরীক্ষায় সেট করে থাকে। এবারে আমরা দেখব যে 7 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে 7 নম্বর হচ্ছে জাতিসংঘ। বন্ধুরা, জাতিসংঘ এমন একটা পয়েন্ট, এমন একটা ইস্যু যা দিয়ে অবশ্যই
বিসিএস এবং আদার্স যে এক্সামগুলো অবশ্যই একটা বা দুইটা এমসিকিউ এটা দিয়ে সেট করে থাকে। এবারে আমরা বুঝতে পেরেছি এবং আমরা 8 নম্বরে যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে বিভিন্ন সংগঠন ও স্থাপত্য। বিভিন্ন সংগঠন অর্থাৎ বিভিন্ন সংগঠন ও স্থাপত্য বলতে আপনারা জানেন যে বিভিন্ন সংগঠন বলতে WHO, হু, WFP এই যে সংগঠনগুলো আছে বা জেনেভার যে বিভিন্ন রকমের বিশেষ করে ILO ইত্যাদি ইত্যাদি যত রকমের আন্তর্জাতিক সংগঠনগুলো আছে আসলে এর প্রধানরা কারা, কোনো রকমের নোবেল পুরস্কার পেয়েছে কিনা বা আদার কোনো মানে এদের ব্যক্তিবর্গের নাম কি, যেমন বিশ্বব্যাংক আছে, IDA আছে ইত্যাদি ইত্যাদি, এই সংক্রান্ত বিষয় থেকে কিন্তু নিশ্চিত থাকবেই থাকবে। অবশ্যই এটাকে কিন্তু যথাযথ গুরুত্ব দিয়ে আমাদেরকে বিষয়টা লক্ষ্য করতে হবে। এইবারে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 9 নম্বর একটা টপিকস আপনারা দেখতে পাচ্ছেন চুক্তি ও সনদ। চুক্তি ও সনদ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট টপিক। সুতরাং এই চুক্তি এবং সনদ দিয়ে কিন্তু আমাদের অবশ্যই 1 নম্বর থাকবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 10 নম্বর একটা টপিকস রয়েছে ক্ষুদ্রতম ও বৃহত্তম, এই যে বিষয়টা এটা দিয়ে কিন্তু অবশ্যই পরীক্ষা 1 নম্বর থাকবে, আপনারা জানেন। তো সুতরাং আমরা কিন্তু বন্ধুরা বুঝতে পেরেছি যে এখানে যে 4টে পয়েন্টের উপরে কিন্তু 40টা এবং এখানে কিন্তু বাড়তি আরেকটা রয়েছে 41টা টপিকস কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে। এইবারে বন্ধুরা আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, আমরা কিন্তু পরবর্তী যে একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে সাম্প্রতিক ইস্যু, এখানে এই সাম্প্রতিক ইস্যুর উপরে দিয়ে কিন্তু অবশ্যই আপনারা জানেন যে সাম্প্রতিক ইস্যুর উপরে 5টা মার্কস থাকে। আমি কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে মেনশন করে দিয়েছি যে সাম্প্রতিক ইস্যুর উপরে কী ধরনের তথ্য, মানে অর্থাৎ কোন কোন পয়েন্টের উপরে তথ্য থাকতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে রোহিঙ্গা সমস্যা এটা এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা দিয়ে কিন্তু 1 মার্কস থাকতেই পারে। এবং এরপরে দেখুন পদ্মা সেতু দিয়ে তো আমার মনে হয় অবশ্যই থাকবে। এরপর রয়েছে মার্কিন নির্বাচন 2000 আন্তর্জাতিক একটা সাম্প্রতিক ইস্যু, সুতরাং এটা দিয়ে কিন্তু 1 মার্কস নিশ্চিত থাকবে। এবার আপনারা দেখছেন যে সমীক্ষা রিপোর্ট। আপনারা জানেন যে সমীক্ষা রিপোর্ট কি? সমীক্ষা রিপোর্ট হচ্ছে এমন একটা ব্যাপার যে একটা প্রতি বছরে একটা দেশের অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের একটা সমীক্ষা বের হয় বা বিশ্বের কোনো কোনো ইম্পর্টেন্ট বিষয়ের উপর কিন্তু একটা সমীক্ষা বা রিপোর্ট বের হয়। আপনারা জানেন নভেম্বর এবং ডিসেম্বরে এই সমীক্ষা রিপোর্টটা বের হয়। সুতরাং আমাদের কিন্তু এই সমীক্ষা এবং রিপোর্ট অংশ কিন্তু অবশ্যই পড়তে হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে মুজিব বর্ষের ভিতরে অর্থাৎ মুজিব বর্ষ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের এই টপিকস ওয়াইজ বিষয়গুলো আলোচনা করা পরবর্তী ভিডিওতে। এবার দেখুন যে এনআরসি ভারতের যে একটা ইস্যু, এখানে এনআরসির সাথে কাশ্মীর ইস্যু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আসলে এই লিস্টগুলো এখন আপনাদের কি করণীয়, আপনাদের করণীয় হচ্ছে আপনাদের যা করতে হবে আপনাদের অবশ্যই এই ভিডিও থেকে আপনাদের এই লিস্টগুলো একটা খাতায় তৈরি করতে হবে এবং আপনারা এই লিস্টগুলো এমনভাবে লিখে নেবেন যখন পড়তে যাবেন এই লিস্ট অনুযায়ী পড়া শুরু করবেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে আমরা কি পড়বো। আমরা কিন্তু এই বিষয়গুলো কি যথাযথ গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এই বিষয়গুলো পড়ব। তো এইবারে বন্ধুরা আমরা কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তরে আছি যে কিভাবে পড়ব। এখন দেখুন বন্ধুরা এই যে টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা এটা কিভাবে পড়ব। এখন যদি আপনি ধরুন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে যান বা আপনি ধরুন এখানে শব্দে গেলেন, শব্দের বিভিন্ন চ্যাপ্টারগুলো পড়া অনেক কঠিন ব্যাপার। সেখানে অনেক কিছু থাকে, অনেক শব্দ থাকে, প্রয়োজনীয় শব্দ থাকে, অপ্রয়োজনীয় শব্দ থাকে। সিনোনিমের ক্ষেত্রে দেখবেন যখন আপনি অনেক মানে অর্থাৎ বইয়ের চ্যাপ্টারে যাবেন তখন হাজার হাজার শব্দ আছে দেখে আপনার ভিতরে একটা কনফিউশন বা একটা ফ্রাস্ট্রেশন বা একটা ভয় ভীতি চলে আসতে পারে। সুতরাং কীভাবে আমরা পড়বো এই বিষয়টা, সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি যে যখন আপনি সমর্থক শব্দ এই বিষয়টা ধরুন পড়তে যাবেন তখন কি করবেন, তখন আপনি একটা বাংলা বই নেবেন এবং আপনি এই চ্যাপ্টারে যাবেন। যাওয়ার পরে দেখবেন একটা রিয়েল টেস্ট অপশন আছে। রিয়েল টেস্ট অপশন বলতে সাধারণত যে বিগত পরীক্ষায় এসেছে এই রকমের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এই রিয়েল টেস্টগুলো পড়ে নেবেন। শুধুমাত্র যে শুধু এই সমর্থকের ক্ষেত্রে তা না, পারিবেশিকের ক্ষেত্রে, শুদ্ধ বানানোর ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই রিয়েল টেস্টটাকে আগে ফলো করে এরপর যদি সময় পান আপনারা চ্যাপ্টারে চলে যাবেন। মনে রাখবেন যে এই রিয়েল টেস্ট অংশ থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওই জিনিসগুলো কিন্তু একই জিনিস কিন্তু পরীক্ষায় পুনরাবৃত্তি করে। তো সেক্ষেত্রে আপনারা বাজার থেকে যে বইটা কিনবেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে কোন বইতে সবচেয়ে বেশি পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে বা রিয়েল টেস্ট দেওয়া আছে, সেই বইগুলো কিন্তু আসলে পরীক্ষার জন্য উপযোগী বই। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ কীভাবে পড়বেন, অর্থাৎ কীভাবে পড়বো, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু কী করবো, আমরা রিয়েল টেস্টে যাব। রিয়েল টেস্টে গিয়ে ওইটা আগে বারবার রিভিশন দেবো। যদি পারি সেখানে আপনার কৌশল করে সেই রিয়েল টেস্ট থেকে আমরা কিন্তু ছোট ছোট নোট তৈরি করতে পারি। অবশ্য আমি আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো যে আসলে কিভাবে নোট করতে হয় রিয়েল টেস্ট থেকে।
তো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কীভাবে পড়বো বন্ধুরা? আমরা প্রথম প্রশ্নের কিন্তু উত্তর পেয়েছি, তা হচ্ছে আমরা কী পড়বো। প্রথমে আমাদের কিন্তু একটা লিস্ট তৈরি করতে হবে। আমি আবারও রিপিট করছি, আপনি যখন বাজারে যাবেন, আপনি যদি একটা লিস্ট তৈরি করে বাজারে যান, তাহলে আপনার কিন্তু কোনো কিছু কেনাকাটা হয়তো মিসিং হওয়ার সম্ভাবনা থাকবে না। আর যদি আপনি মনে করেন যে না, আমি লিস্ট করবো না, আমি বাজারে গিয়ে কেনাকাটা করবো, দিয়ে একটা অপশন কিন্তু বাদ পড়েই যেতে পারে। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি, এই লিস্টটা তৈরি করা, কী পড়বে এগুলো। এইবারে বন্ধুরা আমরা কিন্তু তৃতীয় বা সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে, সর্বশেষ কী করবেন আপনি আপনার যখন এই পড়াগুলো হবে পরীক্ষার ঠিক 15 দিন 20 দিন বা 1 মাস আগে আপনি কি করবেন এবং কি করা উচিত, কোনটা আসলে বেটার সাজেশন ফর ইউ আপনাদের জন্য, তা হচ্ছে বন্ধুরা মনে রাখবেন যে যদি পসিবল হয় বাজার থেকে একটা মডেল টেস্ট বই কিনে আপনারা মডেল টেস্টগুলো আপনারা নিজেরা পরীক্ষা দিয়ে যাচাই করে নেবেন যে আসলে আপনার অবস্থান কী বা কী অবস্থায় আপনি আছেন। আর যদি পসিবল হয় আপনার আশপাশে যদি ভালো মানের কোনো কোচিং থাকে, সেখানে কিন্তু আপনি চাইলে এই একটা এক্সাম বেজে অংশগ্রহণ করে নিজেকে যাচাই করে নিতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমরা কিভাবে পড়ব, বিশেষ করে কী পড়ব, কীভাবে পড়ব এবং সর্বশেষ আমরা কি করব, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমি সংক্ষেপে আবার একটু টেনে দিচ্ছি বন্ধুরা, আমরা কী পড়ব। তো সবার প্রথমে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা একটা লিস্ট তৈরি করব যে 100% অর্থাৎ 100% আসে এরকমের একটা তালিকা তৈরি করা। এরপরে আমরা কি করব, আমরা এই তালিকা তৈরি করার পরে আমরা রিয়েল টেস্টগুলো অর্থাৎ রিয়েল টেস্টগুলোকে বারবার কী করব, আমরা রিপিট করব বা আমরা আসলে বারবার পড়ে যাব। মনে রাখবেন ভুলের অর্থাৎ গুরুতর ভুল হচ্ছে ভুলের পুনরাবৃত্তি, আর ভালো পড়া বলতে যা বুঝেছে তা হচ্ছে বারবার পড়া। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। বারবার আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার মস্তিষ্কে গেড়ে বসতে শুরু করবে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবেন। আমি কিন্তু এখানে একটা অংশ লিখে দিয়েছি। অনেক সময় অনেকে ফেসবুক থেকে সাবস্ক্রাইব করার চেষ্টা করেন, কিন্তু ফেসবুক থেকে সাবস্ক্রাইব করলে সেটা কিন্তু সাবস্ক্রাইব করা কঠিন হয়ে পড়ে। সুতরাং আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন রিড জব এজু এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো এ বলে আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।